ওরকম বাঘ আমি কোনোদিন দেখিওনি এখনো পর্যন্ত। হ্যাঁ, 20 বছর জঙ্গল করেছি, ওরকম বাঘ আমি কোনোদিন দেখিনি। বাঘ খুব স্পিডে আসছে জঙ্গল থেকে, মনে হচ্ছে গাছ টাছ ভেঙে এমন ভাবে আসছে। তিনজন আমরা ছিলাম, তার সঙ্গে আমাদের এই তিনজনের মানে যে হেড আর কি ছিল, সে নৌকায় অজ্ঞান হয়ে গেছে দেখে এত বড় বাঘ। নমস্কার, আমি পুষ্পেন্দু। আবার সুন্দরবন লাইফ একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। জঙ্গল জীবন নিয়ে অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আমি বলেছিলাম যে আমাদের পাড়াতে এক নয় একাধিক মানুষ কিন্তু জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত, জঙ্গল জীবিকা সঙ্গে থেকেই গোটা জীবন কিন্তু নির্বাহ করেছেন। তো এমনই এমন মানুষের কাছে আমি কিন্তু সবসময় যাওয়ার চেষ্টা করি বাস্তব ঘটনা নেওয়ার জন্য। তো আজকে সেই মতো বাপিদার কাছে এসেছি, আর বাপিদার কাছ থেকে আজকে জেনে নেবো দাদা জঙ্গল জীবনের সঙ্গে কতদিন ধরে যুক্ত। আমি জঙ্গল জীবনের সঙ্গে 20 বছর। 20 বছর যুক্ত। হ্যাঁ। তো জঙ্গল জীবনটা কি ইজি মনে হয়? না, জঙ্গল জীবনটা হলো খুব কঠিন। খুব কঠিন জীবন। হ্যাঁ। ওখানে কত পার্সেন্ট জীবন হারানোর ভয় আছে? ওখানে তোমার 100 খোলে তোমার 90%। 90% জীবন হারানোর ভয় আছে। হ্যাঁ। আচ্ছা, জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত হওয়া হয়েছিল কি কারণে? জঙ্গল জীবনে আমাদের তো জমি জায়গা নেই। হ্যাঁ। সে কারণে মানে অভাবের তাড়নায় আমরা জঙ্গলে মানে যেতাম। যেতে যেতে তখন একটা কাঁচা পয়সা তৈরি হাতে আসে। 1 সপ্তাহ করে যাওয়া হয়, 3টে মানুষ যাওয়া হয় গভীর জঙ্গলে। হ্যাঁ, গভীর জঙ্গলে 17 থেকে 18 হাত নৌকাটা। আচ্ছা। সেখানে মানে কাঁকড়া মারার জন্য যাই, মাছ মারার জন্য যাই, মধুর সংগ্রহ করার জন্য যাই। একটা সিজন তোমার আসে। বেসিক সিজন আছে। হ্যাঁ, যেমন কাঁকড়া মারার সিজন ওটা সারা বছর চলে। সারা বছর চলে। মাছ মারার সিজনটা বলতে মরানিতে বেশি মাছ হয়। হ্যাঁ। আর মধু সংগ্রহ এটা বছরের সিজনে। কিন্তু আমরা কাঁকড়া মারার আমাদের পেশাটা বেশি। সে কারণে আমরা 3জন আমাদের বাড়ির থেকে এখানে বেরিয়ে, আমাদের সামনে নদী আছে, সেখান থেকে একটা খাঁড়ি আছে, খাঁড়ি থেকে বেরিয়ে তোমার আমার মনে হয় তুমি যে গাড়িটা দিয়ে যেতে সেটার নাম মনে হয় সর্দার বাড়ির। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমি জঙ্গলে যেতাম। আর ওখান থেকে আমি বললাম এই সর্দার বাড়ির দুটোটা আমি কেন বললাম, কারণ দাদার ওই পাড়া দিয়ে তো যেতে হয়, ওই একই জায়গায় যেতে হয়। আর সর্দার বাড়ির দুটো দিয়ে অনেকবার জঙ্গলের গভীরে আমি গেছি। এটা হলো আমাদের কাছাকাছি। তোমার এমনিতে দূরে আছে, সেখান থেকে অনেক দূর থেকে বড় নদী থেকে যেতে হয়। এটা হলো আমাদের এখান থেকে গেলে সুবিধা হয়। হ্যাঁ, কাছাকাছি থাকি বলে আর কি আমি এটা বলতে পারলাম। এবারে একদিন এখান থেকে আমাদের সর্দারবাড়ি ঘাট থেকে, ওখান থেকে দুনেটাকে ফোঁড়ে আমরা ওধারে গিয়েছি সড়কখালি। সড়কখালি যাওয়া মাত্র আর মিনিট 10-15 পরে দেখি একটা বাঘ খুব স্পিডে আসছে জঙ্গল থেকে, মনে হচ্ছে গাছ টাছ ভেঙে এমন ভাবে আসছে। মানে ওর শব্দে তোমরা? হ্যাঁ, শব্দে আমরা বুঝে গেছি। সেই মুহূর্তে আমাদের নৌকায় একজন এমন ভাবে মানে একটু ভয় করতো আর কি। সে বাঘটা যখন বাইরে বেরিয়েছে, সে তখন অজ্ঞান হয়ে নৌকার উপরে। হ্যাঁ, টিমের মেম্বার অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, বাঘ দেখে। কেন? হ্যাঁ, কেন ওরকম বাঘ মানে এত মানে সিরিয়াস বা এত মানে যে গতি ওর। হ্যাঁ, মনে হচ্ছে জানো ওখান থেকে জানো বাঘের সাইজ তোমার কি বলবো, ওরকম বাঘ আমি কোনোদিন দেখিওনি এখনো পর্যন্ত। হ্যাঁ, 20 বছর জঙ্গল করেছি, ওরকম বাঘ আমি কোনোদিন দেখিনি। আচ্ছা। বাঘ দেখে আমাদের মানে যে মানে 3জন আমরা ছিলাম, তার সঙ্গে আমাদের এই 3জনের মানে যে হেড আর কি ছিল, সে নৌকায় অজ্ঞান হয়ে গেছে দেখে এত বড় বাঘ। তার নৌকার পজিশন কি ছিল? ডরাই ছিল নৌকা না, আমরা 2জন সামনে আছি আর একজন আছে মানে পিছনে মাঝিতে যে ইয়ে করে। এবার আমাদের 2জনের মধ্যে একজন তোমার অজ্ঞান হয়ে গেছে বাঘ দেখে। মানে তার মুখটা, হ্যাঁ, মানে ও যে একটা বিভৎস যে একটা মুখ দেয় আর কি। হ্যাঁ, সেই মুখটা দেখে এইবারে ওখান থেকে ও জলে ঝাঁপ দিয়ে পড়লেও মানে আমাদের নৌকার পাশে আর আসতে পারিনি। আমরা ওই বুটে টুটে দিয়ে খুব বাড়ি করলাম, করার পরে ও ওখান থেকে উঠে চলে গেল। যাওয়ার পরে ওখান থেকে ওখানে একদিন দোন আমরা ফেললাম, ফেলে দেখা যাচ্ছে এরকম 15-20 কেজি মতো কাঁকড়া পেলাম। পেয়ে ওদিন সন্ধ্যা হয়ে গেল। গিয়ে ওখান থেকে আমরা অন্য এক দ্বীপে চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, জঙ্গল দ্বীপ। হ্যাঁ, সেই দ্বীপটা হলো নাম হলো তোমার চড়াগাজী। আচ্ছা। হ্যাঁ, এই চড়াগাজীর কথা কিন্তু অনেকবার শুনেছি। হ্যাঁ। আচ্ছা, আমি তার মাঝখানে চড়াগাজী নামটা তুমি মনে রাখো, সেইভাবে তুমি বলে দিও বন্ধুদেরকে। তার মাঝখানে আমি একটা কথা বলি।
আচ্ছা, জঙ্গল জীবনে, জঙ্গল জীবনটা আলাদা জীবন, হ্যাঁ আর জঙ্গল জীবনের যে ঘটনাগুলো ঘটে, যে আমার চড়াগাজি আছে, ঠাকুর বাড়ি খাল আছে, সর্দার বাড়ি খাল আছে, বিভিন্ন নাম, বিভিন্ন নামের হ্যাঁ, খাল আছে, খাল আছে, ঠিক আছে, হাততালি দুনের খাল আছে, হ্যাঁ। এরকম বিভিন্ন ধরনের খাল আছে। এইটাকে হলপ করে বলতে পারবে যে এই খালে সবসময় বাঘ থাকে, সবসময় এই খালে বেশি অ্যাক্সিডেন্ট হয়? এরকম তো হয় না। না না, জঙ্গল জীবনে প্রত্যেকটা দ্বীপে হ্যাঁ আমি মনে করি রিস্ক আছে। হ্যাঁ, প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা দ্বীপে, প্রত্যেকটা দ্বীপে কিন্তু এরকম বাঘে ধরার ঘটনা কিন্তু হুম। শুনতে পাই। বেসিক কোনো ঘটনা কিন্তু এখানে এক না একাধিক হয়েছে, এটা এরকম হয় না। তা আমাদের বাড়ি, এটা এটা হ্যাঁ, আমি তোমার কাছে শুনলাম একটাই কারণ। না এটা আমি ডিস্টেন্সটা বলি, ধরো দেখা যাচ্ছে আমাদের এখান থেকে আমরা যদি সমুদ্রের কাছাকাছি যদি যাই, হ্যাঁ। তা এখান থেকে তোমার তোমার একটানা ধরো নৌকাতে বেয়ে গেলে তোমার এরকম 10-15 ঘন্টা এরকম সময় লাগে একটানা পেয়ে গেলে, একটানা বেয়ে গেলে। হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে সেখানে গিয়েও বাঘ, ওখানে তো বেশি বাঘ থাকে, হ্যাঁ, কারণ সমুদ্রের কাছাকাছি, হ্যাঁ, এরিয়া আছে, মিষ্টি এরিয়া আছে, মিষ্টি জলও পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, তা মানে জঙ্গল জায়গাটাই এমন একটা জায়গা, মানে যেখানে যাও না কেন রিস্ক তোমার প্রত্যেকটা জায়গায় আছে। না আমি বললাম, হ্যাঁ, কারণ আমি বেশ কিছুদিন ধরে, আমি এর আগের পর্বে বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি যে মরিচ ঝাঁপি নিয়ে প্রচুর কথা, মরিচ ঝাঁপি, মরিচ ঝাঁপি, মরিচ ঝাঁপি। আমি একটাই জিনিস বন্ধুদেরকে বোঝাতে চাই, এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউয়ার্স আছেন তাদেরকে, এবং যারা নেই আমার ভিডিও দেখেন তাও, তাদের প্রত্যেকটা মানুষকে আমি একটাই বার্তা পৌঁছাতে চাই যে জঙ্গল জীবনে, জঙ্গল দ্বীপে, প্রত্যেকটা দ্বীপে কিন্তু রিস্ক আছে, এবং প্রত্যেকটা দ্বীপের কিন্তু হাজার হাজার ঘটনা আছে, ঠিক আছে? তো সেইটা আপনাদের সামনে তুলে ধরার ছিল। তো আমার মনে হয় আমি এই মরিচ ঝাঁপির গল্প, ওর যে কথা আগের পর্বে বলেছিলাম, সেই পর্বে এই মরিচ ঝাঁপি নিয়ে একজন বেশি কাজ করেন, সে কিন্তু আমাকে কমেন্ট করেছে, তাকে আমি চিনতে পেরেছি, বাজেভাবে নোংরাভাবে আমাকে অ্যাটাক করেছে। যে আমি ছোট থেকে যে গ্রামে যে আমি বসবাস করি, আমার গ্রামে প্রচুর মানুষ জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার বাবার তুল্য, আমার বাবার কেউ বয়সের বড়। তো তাদের, আমার বাবার বয়সের বড় যারা যারা হয় আমাদের গ্রাম্য ভাষায় আমরা জ্যাঠামশাই বলি। এমনিতেই হচ্ছে যে স্পষ্ট যে ডাক আমাদের সেটা জেঠু, কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু জ্যাঠামশাই বলে ডাকা হয়। তো আমি জ্যাঠামশাই বলে কথোপকথন শুরু করলাম, তা আমাকে এইভাবে বলছে, কিরে তোর কটা জ্যাঠামশাই, এরকম ভাবে আমার কথা বললো, ঠিক আছে, একটা গেল। তারপরে আমাকে বলছে এইবার এই মালটা ফুটেজ খাওয়ার জন্য এরকম ধরনের কথা বলছে, এরকম ধরনের কথা বলছে। তা আমি আমার ভদ্র ভাষায় যতটুকু বলার আমি বলেছি। ও সাবস্ক্রাইব করে রেখেছে, প্রত্যেকটা ভিডিও যখন আসে নোটিফিকেশন পাই, দেখে আমার ভিডিও দেখে কিন্তু ও আমার থেকেও কিছু অবজার্ভ করে, কিছু নেয়, ঠিক আছে। আর এই যে মরিচ ঝাঁপি নিয়ে কথা বললাম, তার ব্যক্তিগতভাবে কেন লাগলো আমি জানি না, আমি কিন্তু কারোর ছোট করার জন্য, কারোর খাটো করার জন্য কথাগুলো বলিনি। আমি বলেছি যে মরিচ ঝাঁপি বলে কথা নাই, সুন্দরবনের প্রত্যেকটা জঙ্গল দ্বীপ প্রচন্ড ভয়াবহ, এবং যখন তখন যেখানে সেখানে বাঘ আসতে পারে, যেখানে সেখানে বাঘে মানুষ ধরতে পারে বা অন্য কিছু ঘটনা ঘটে। ঠিক। তো এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। আর দাদা ভাই, আপনি হয়তো আমার এই ভিডিওতে কমেন্ট করছেন, খুব বাজেভাবে কমেন্ট করছেন, তো আপনার কাছে রিকোয়েস্ট করে বলছি, হাত জোড় করে বলছি, দাদা ভাই আমার কথাটা নেগেটিভ মাইন্ডে নেবেন না, কারণ আমি শুধুমাত্র জঙ্গল দ্বীপের অবস্থানটা বোঝানোর চেষ্টা করেছি। জঙ্গল দ্বীপের যে প্রত্যেকটা জঙ্গল দ্বীপে যে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে বা মানুষের বিপদের ভয় থাকে, সেইটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। দাদা ভাই, যদি আমি আমার তরফ থেকে যদি আমার খারাপ কিছু বলা হয়, দাদা ভাই আমাকে ক্ষমা করবেন। অনেকটা আমি দুঃখিত, আমি এইভাবে হয়তো আমার বলাটা ঠিক হয়নি। তো যাই হোক, আমরা ঘটনায় ফিরি। হ্যাঁ, এবারে চড়াগাজি দিয়ে আমরা যখন মানে রাত হয়ে গেছে, সকাল হলে আমরা বেয়ে যাচ্ছি একটা খালে, মানে দোন ফেলবো বলে, মানে কাঁকড়া মারার জন্য। এবার সেখানে যেতে যেতে একটা বাঘ এমন ভাবে মুখ নিয়ে আসছে, হ্যাঁ, মানে সে বেপরোয়া, হ্যাঁ, জঙ্গল থেকে বেরিয়ে ওই এমন ভাবে আসছে, মনে হচ্ছে যেন আমাদের নৌকার উপরে যেন ও অ্যাটাক করবে, হ্যাঁ, উঠে যাবে। হ্যাঁ, এর মধ্যে বাঘটা আস্তে 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 থেমে গেল, গিয়ে ওখানে একটু বসে কি চিন্তা ভাবনা করলো, আমাদের দিকে আর অতটা খেয়াল ও করছে না, মনে করছে যে ও কোনো ব্যাপারই না। হ্যাঁ, তারপরে যেতে যেতে আমরা আস্তে আস্তে আবার ও পিছনে পড়ে গেল, গিয়ে দেখলাম আমরা আগে উঠে গেলাম, গিয়ে দেখলাম যে ও আস্তে আস্তে নেমে এপার থেকে ওপারে পার হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার পরে ওই পারে একটা নৌকা থাকে, তা সেই নৌকার উপরে ওরা সাইড দিয়ে দোন ফেলে যাচ্ছে।
যেতে যেতে ওই বাঘটা আমরা সেই সময় মনে করলাম যে ও আমাদের দিকে টার্গেট করিনি, মানে ধরার ও ইয়ে করিনি আমাদের। হ্যাঁ, ও ওই নৌকাটার উপরে টার্গেট করে। হ্যাঁ দেখে রেখেছে। এইটা হ্যাঁ। কিন্তু আমি মানতে 100% রাজি, কারণ বাঘ যাদের উপর টার্গেট করবে, যার উপর টার্গেট করবে, ওর সামনে যদি 1000 শিকার থাকে সে শিকার করবেই না। সে তো অবশ্যই। এই জন্য তাহলে তো ওই বাঘটা যখন গেল, এই জন্যই তোমাদেরকে দেখিনি। জঙ্গলের ব্যাপারটা কতটা বলবো, আমরা এখন যে জায়গায় বসবাস করছি এখান থেকে 20 বছর আগে এইখানে একটা বাঘ পার হয়েছিল। তো বাঘ দেখতে মোটে না হোক নয় নয় করে তোমার অন্তত 1.5 থেকে 2000 লোক। হ্যাঁ, ওর দেখে একটা ডেলা ছুঁড়েছে, অথচ সেই 2000 লোকের মধ্যে যে ডেলা মানে যে মাটিটা ছুঁড়েছে, হ্যাঁ, তাকে গিয়ে ধরেছে। হুম, অন্য কাউ এত মানে 2000 লোক হ্যাঁ, কম না, কিন্তু একটা জায়গাতে 2000 লোক থাকা মানে বিশাল একটা ব্যাপার। বিশাল লোক। হ্যাঁ, বাঘ ওই 2000 লোক দেখেও ভয় করে না, অথচ ও ওইখান থেকে একটা ডেলা তুলে অনেক দূরত্ব, কিন্তু হ্যাঁ। অথচ ডেলাটা তুলে ও ছুঁড়ে মেরেছে, মারার সাথে সাথে ওকে গিয়ে একদম এরকম ঘাটটা ধরে তো একদম মটকে দিয়েছে। মানে এরকম নাড়া দেয়। হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম। মানে মুখটা দিয়ে যে ধরে একটা চাপ দিয়ে একটা এরকম নাড়া দেয়, দিলে ও ওখানে পড়ে যায়। আমরা তখন লাঠি নিয়ে মানে উল্টে এখানে সেই লোকগুলো গিয়ে অন্ত 15-20 জন গিয়ে বাড়ি করার পরে ও ছেড়ে দিল, দেওয়ার পরে ওনাকে আবার হসপিটালে ভর্তি করে দিই। হুম। তা জঙ্গলের ব্যাপার কি বলবো, আমাদের শহরে মানে আমাদের গ্রাম অঞ্চলে যে এখান থেকে 20 বছর আগে এরকম কিছু ছিল, সে তো বহু ঘটনা ছিল। 20 বছর হ্যাঁ। পর অনেক হ্যাঁ, মানে- বছরই যখন বাঘের হ্যাঁ। বাঘিনীর বাচ্চা দেওয়ার টাইম হয়, সেই সময়টা কিন্তু বাঘ হ্যাঁ, পার হতে দেখেছি আমরা। পার হতে দেখেছি। এই যে জায়গাটা আমরা বসবাস করি এখন, কোসোয়া ব্লকের লাহারিপুর অঞ্চলের যে 12 নম্বর বাণীখালীর যে দ্বীপটা আছে, এই দ্বীপটা সম্পূর্ণ কিন্তু জঙ্গল, জল আর জঙ্গল ছিল। তো এই জল আর জঙ্গল সম্পর্কে নতুন একটা পর্ব আসবে। এটা অনেক বড় ঘটনা, আর এই ঘটনাটা আপনাদের বুঝিয়ে বলতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এইবার ওখান থেকে যেতে যেতে ওই বাঘ পার হয়ে, হুম। হ্যাঁ, ওরা ওই, মানে নদী কুল ছাড়া মানে জল ছাড়া মানে নৌকাটা যাবে এমন করে ওরা ওই চারা দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, কাঁকড়া ধরার জন্য। হুম। এবার ও উপর থেকে ডিস্টেন্স তোমার মোটে না হলেও তোমার 15 থেকে 20 হাত। হ্যাঁ, এতটা, হ্যাঁ, এতটা মানে জঙ্গল থেকে এতটা তোমার দূরত্ব হুম। নৌকাটা। হুম। তা ও এমন ভাবে এসে মানে জাম দিয়ে পড়েছে নৌকার উপরে, হুম। হ্যাঁ, নৌকাটা এরকম কাত হয়ে ও পড়ে গিয়েছে, গিয়ে ওকে ওই ঘাট ধরে এরকম তোমার মানে বিড়েলে যেমন ইঁদুর ধরে ধরে মানে আমরা দেখতে পাই গ্রাম অঞ্চলে, এগুলো শহর অঞ্চলে এগুলো দেখা খুব যায় না। হ্যাঁ, কেন বিড়াল খুব কম শহরে, হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায়। এবারে ওখান থেকে ওইভাবে ধরলে ওকে মানে একদম মানে জলের তলায় নিয়ে চলে গেছে। জলের তলার থেকে ও উঠে করছে, তারপরে আমরা এই নৌকাটা আমরা খুব দ্রুত বেয়ে ওদের ধারে কাছে গিয়ে বাড়ি করার পরে মানে লাঠি ছোটা মানে যে তোমার লাঠি থাকে বুটে আছে, হ্যাঁ, এগুলো নিয়ে মানে তোমার ওই বাড়ি করার পরে তোমার আস্তে আস্তে ওকে ধরে নিয়ে আস্তে আস্তে এরকম গালে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কিছু মনে হচ্ছে না যে মানে মানে আমরা যেমন একটা মানুষ মরে গেলে যে একজনে ওয়েট করে পারি না, সেটা ওর যেন কোনো কিছু মনে হচ্ছে না। প্রচুর ক্ষমতা। হ্যাঁ, প্রচুর ক্ষমতা। হ্যাঁ, ও আস্তে আস্তে নিয়ে চলে গেল। তারপরে ওনাদের আমরা মানে অনেক কিছু বলে বুঝিয়ে গেলাম করে ওদের বাড়ি পাঠিয়ে। চেষ্টা করেনি বাড়িটাকে নিয়ে আসার? না, বডিটাকে নিয়ে আসতে গেলে তো খুব রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, নিজেদের জীবন হারানো। হ্যাঁ, আমাদের যেমন দেখা যাচ্ছে ওই নৌকাতে 2 জন আছে, তাহলে একজনকে নিয়ে চলে গেছে, আর আমরা 3 জন, তাহলে আমরা 5 জন লোক। দেখা যাচ্ছে ওনাকে যদি আমরা ছাড়িয়ে নিয়ে আসতে যাই, দেখা যাচ্ছে ও আবার ওই মানুষটাকে ছেড়ে আমাদের উপরে অ্যাটাক করতে পারে বা আক্রমণ করতে পারে। হ্যাঁ, সেজন্য দেখা যাচ্ছে কাছাকাছি ফরেস্টে যারা আছে তারা তো নেই, মানে ওনাদের বললে ওনারা অনেক সময় এসে আমাদের সহযোগিতা করে। হ্যাঁ, তা ওনাদের আমরা পাইনি, যেহেতু আর কিছু করারও ছিল না, ওখান থেকে ওনাদের আমরা বাড়ি পাঠিয়ে দিই, দিয়ে আমরা কাঁকড়া ধরতে গেলাম। ওখানে আর থাকলাম না, আমরা অন্য দ্বীপে আবার চলে গেলাম ওই অ্যাক্সিডেন্টটা দেখে। হ্যাঁ, আচ্ছা, যেখানে বাঘে ধরে মানুষের উপর অ্যাটাক করে বা মানুষ ধরে, সেখানে কি বাঘ কন্টিনিউ আসে?
হ্যাঁ, ও যেখানে আসে দেখা যাচ্ছে ওর একটা ও শিকার করেছে, ওখানে মানুষ ধরেছে, দেখা যাচ্ছে পরের দিন আবার এসে একটু দেখলো যে এখানে আবার কেউ এসছে কিনা, দেখা যাচ্ছে না থাকলে তখন ওর খিদের তাগিদে তখন ও এখান থেকে আরেক জায়গায় চলে গেল। আচ্ছা, হ্যাঁ, তারপর এরকম না। কোথায় গেলে? তারপর ওখান হ্যাঁ, থেকে বেরিয়ে কোথায় গেলে? আমরা চামটায় গেলাম। চামটার এখান থেকে একটা বড় খাঁড়ি আবার চলে গেছে, একটা দ্বীপের নাম আর কি। ওখান থেকে আর একটা খাঁড়ি চলে গেছে, মানে নেতাই বলে একটা জায়গা। হুম। সেখানে বড় নদী থেকে একটা খাঁড়ি উঠে গেছে, ওখান থেকে আমরা ওখানে যাই। গিয়ে মানে তোমার বাবা তখন জঙ্গল জীবনের সঙ্গে জঙ্গল জীবনে মানে চলতো, তখন অভাবে তাড়নে আমরা সবাই জঙ্গল করতাম একসাথে। হ্যাঁ, ওখানে গিয়ে ওই মাছ ধরতে গিয়ে নৌকার উপরে, আমরা নৌকার উপরে মানে জাল ফেলছিলাম। হুম। জাল ফেলতে ফেলতে মানে একটা মাছ, মানে ওই বড়শি থাকে, হুম। এই বড়শি মানে ফেলার জন্য আমরা নৌকায় দাঁড়িয়ে খেওলা জাল ফেলছিলাম। হুম। খেওলা জাল ফেলতে ফেলতে মাছ মানে হয়েও গেছে, আমরা চলেও যাব। হ্যাঁ, হুম। এর মধ্যে তোমার এরকম ফুট 10 উপর থেকে মানে এমন ভাবে মানে জাম দিয়েছে, মানে বললেও চলে, মানে সিনেমায় যেমন মানে তোমার যে অ্যাকশন গুলো হয় আর কি, মানে এগুলো তো আমরা দেখি। একটা সিনেমার মতো। হ্যাঁ, মানে একটা সিনেমার মতো, মানে উপর থেকে এমন ভাবে জাম দিয়েছে। হ্যাঁ, একদম নৌকার উপরে পড়ে ওকে ধরে নিয়ে মানে নিচে ফেলিয়েছে। এটা মনে হয় তোমরা শুনেছিলে তাই বলছো? হ্যাঁ, হ্যাঁ, আর তারপরে ঘটনা ঘটার পর তোমরা গেছিলে ওখানে? হ্যাঁ, তারপরে ঘটনাটা ওরা যখন ওইটা ইয়ে করেছে, তারপর ওকে মানে ওইখানে মানে বাঘ উঠতে উঠতে তখন তোমার এই লাঠি বুটে টুটে দিয়ে বড় বাড়ি করার পরে ওকে ছেড়ে দিয়ে চলে যায়। মানে বাঘ বলতে কি রকম, তোমার বিভিন্ন ধরনের বাঘ আছে, দেখা যাচ্ছে কেউ আহ, বহু শিকার করেছে, মানে এক্সপেরিয়েন্স মানে হ্যাঁ, মানে 10 জন কি 15 জন কি 20 জন ওরা শিকার করেছে, বাঘ বলো, হরিণ বলো, মানুষ বলো। শিকার করতে করতে তাদের একটা সাহস হয়ে যায়। আর যারা নতুন মানে যারা বাচ্চা বাঘ যারা থাকে নতুন, দেখা যাচ্ছে প্রথমবার শিকার করতে হ্যাঁ যাচ্ছে। প্রথমবার শিকার করতে যাচ্ছে, তারা একটু দেখা যাচ্ছে মানুষের উপরে পড়লো, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরা লাঠি সোটা দিয়ে বড় বাড়ি করলে দেখা যাচ্ছে অনেক সময় ছেড়ে ওরা চলে যায়। হ্যাঁ, এরকম আছে তোমার। তাহলে জঙ্গলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝলাম যে জঙ্গলে নতুন পুরানোর একটা ব্যাপার আছে, যে যারা নতুন বাঘ তাদের কিন্তু মানুষ ধরা এক্সপিরিয়েন্স খুব কম থাকে। যারা এক না একাধিকবার যখন মানুষ হ্যাঁ, ধরে তখন কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা বেশি থাকে, বেশি high level থাকে। যে 10 জন থাকুক 15 জন থাকুক শিকারটা ওখান থেকে আমার বার করে নিয়ে হ্যাঁ, আসতে হবে। কিন্তু সেই নতুন বাঘের ক্ষেত্রে সেই শিকারটা বার করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, ওরা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায়। যেমন দেখা যাচ্ছে আমাদের গ্রামে একটা মানে খুব মোস্তান আছে, হুম। সে যখন বারবার যখন একটা লোককে কি দ্বিতীয় লোককে যখন মারতে যাবে, ওর কিন্তু একটা সাহস তৈরি হয়ে যাবে। হুম। তাহলে মানুষ ভয় করবে। এই গ্রামের বিশাল বড় তোমার ক্ষমতাবান লোক বা এর ভয় করে সবাই, আর কথা বললে দেখো সে মারতে উঠছে, তাহলে মোর সাহসটাই আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। কনফিডেন্স লেভেলটা হ্যাঁ, তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি উল্টে যদি ওকে মারি, আস্তে আস্তে কিন্তু ভয় খেয়ে যাবে। কিন্তু জঙ্গলের ব্যাপারটা কিন্তু ওটা তো নয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যেমন বাঘের দাঁত যেমন বড় আছে, নখগুলো তেমন 2 ইঞ্চি একটা একটা নখ। হ্যাঁ, তোমার এরকম জায়গায় যদি মারে তা তোমার এসব জায়গা ফাটিয়ে বের করে দেবে একদম। হ্যাঁ, আমি একটু বলি, মেনলি বাঘে যে আক্রমণ করে আর বাঘে সব থেকে বাঘের উপর যে ভয়টা করে সেটা হচ্ছে বাঘের থাবা। আগে ওরা কিন্তু মুখ দিয়ে ধরতে পারে না, থাবাটা কিন্তু আগে মেরে দেয়, দিয়ে কিন্তু মানুষকে জখম করে ফেলে পুরো। আর জখম করার পর যখন সে যখন নিস্তেজ হয়ে যায় তখন কিন্তু তাকে ঘাটতে হয়। ওদের ফার্স্ট কাজ উড়ে গিয়ে আগে থাবা করে মারা, ওপর থেকে যখন পড়ে ওরা থাবা দিয়ে ফেলে তারপরে মুখ দিয়ে ধরে। হ্যাঁ, ওই একটা থাবা মানে কি, আমি শুনেছি আমাদের এই গ্রাম্য ভাষায় বলে যে এক বাঘের নাকি 7 মদ্দার জোর। 7 মদ্দা জিনিসটা একটু বুঝিয়ে বলি, 7টা ব্যক্তির জোর, ঠিক আছে? তো এখনকার বর্তমান সময় সেই সব ঘটনাগুলো যখন শুনি তখন কিন্তু অনেকটা মানে লজিকহীন মনে হয় যে এই ঘটনাগুলো এরকম এক বাঘ 7 মদ্দার জোর। এই কথাগুলো শুনতেও কিন্তু খুব ভালো লাগে যে এখন আমরা গ্রামের হলেও কিন্তু আমাদের সেই এইরকম কথাবার্তার যে লেভেলটা সেই লেভেলটা কিন্তু অনেকটা পার করে এসছে। তো তাদের মুখ থেকে, পুরানো মানুষের মুখ দিয়ে যখন এসব ঘটনাগুলো শুনি আর তারা এইভাবে যখন বলে খুব ভালো লাগে যে এক বাঘে 7 মদ্দার জোর। এটা সত্যি বাস্তব ঘটনা। একটা বাঘ 7 মদ্দা না 20 মদ্দা, অর্থাৎ 20টা লোক যদি তার সঙ্গে ফাইট করতে যায় হারিয়ে দেবে, যদি ওর কনফিডেন্স লেভেল যদি হাই থাকে হারিয়ে দিতে পারে।
কোনো ব্যাপার না, মানুষের গায়ে একদম জোর নেই, একটা বাঘের গায়ে যে ক্ষমতা আছে। আর এখনকার বর্তমান বাঘগুলো জঙ্গলের মধ্যে যারা আছে তারা সব সিংহর ক্রস। হ্যাঁ আমি এই এতদিন ধরে আমি যারা প্রায় 1 বছরের মতো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আমি বাঘ দেখিনি সেইভাবে, কিন্তু বাঘ দেখেছি, বাঘের চোখ দেখেছি। আর এক একটা হয়েছিল আমার উপর, আমি পর্বে বলেছিলাম, এর আগের পর্বে বলেছিলাম। তুমি ঘটনাটা আজকে বলবো না, অনেকটা লং হয়ে যাবে। তো তারপর কি হলো সেটা বলো। তারপরে তোমার সেই গল্পটা বলছিলাম যে গ্রামে যেমন একটা লোক যখন বারবার যখন মানুষকে মারে, যে সাহসটা তৈরি হয়, বাঘ কিন্তু একই জিনিস। হ্যাঁ, তোমার ও যখন হরিণ ধরছে, আজকে তোমার শুয়োর ধরছে, পরশুদিন তোমার মানুষ ধরছে, এরকম করতে করতে ওর একটা সাহস বা মানে ওর একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। হ্যাঁ, যার ফলে এইটা হলো একটা নতুন বাঘ। আমরা যেটা মানে আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝলাম যে এটা হলো একটা নতুন বাঘ। নাই আমরা এরকম লাঠি দিয়ে মানে বাড়ি করার পরে ও যেমন ভাবে ছেড়ে দিল। হ্যাঁ, তারপরে ওনাকে ওখান থেকে তোমার অফিসে আনলাম। আনার পরে ওখান থেকে আমরা বোটে করে আস্তে আস্তে তোমার ঝিলে বলে একটা নদী আছে, খুব বড় নদী। হ্যাঁ, সেখানে এসে মারা যায়। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি। জঙ্গল জীবনে তো এরকম অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা। গল্প করলে তোমার আজকে সারা দিন কেন রাত ভর চলে যাবে, কোনো গল্পই ফুরাবে না। আমরা শুনে রাখলাম, কিন্তু গল্প করলে সারাদিন সারা শেষ হবে না। তো আপনাদের যদি কমেন্ট আসে আর আজকে গল্প যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে নেক্সট পার্ট চাই কিনা। ঠিক আছে? তো কি বলবো, জঙ্গল জীবনের ঘটনা এখানে যারা আছেন আমাদের গ্রামের, যারা মৎস্যজীবীরা আছেন, দীর্ঘদিন জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছ থেকে এক এক রকমের যখন গল্প শুনি না, হাড় হিম হয়ে যায়। মানে হাড় হিম করা ঘটনা, মানে এতটা ভয় লাগে, মুখের গল্প শুনে এতটা ভয় লাগে। জঙ্গলে তো নিজে গেছি, যে জঙ্গলে গেছি, জঙ্গলে যেভাবে কাটিয়েছি, জঙ্গলে হেঁটেছি, তাতে এটা অনুভব করেছি যে সত্যি জঙ্গল জীবনে প্রত্যেকটা মুহূর্তে ভয় থাকে এবং জীবন হারানোর ভয় থাকে। এটা কিন্তু স্বাভাবিক কথা। আর কেন বা এরও একটা কারণ আছে। কেননা আমাদের দেখুন মানে নিম্ন স্তরে, মানে আমরা সুন্দরবনের লাস্ট পর্যায়ে আমরা বাস করি। এখানে আমাদের ইনকামও খুব নেই। সোর্স অফ ইনকাম হ্যাঁ, একদম মানে নেই বললেও চলে। একমাত্র আমাদের এই জীবিকা মানে মাছ কাঁকড়া ধরে খেতে। হ্যাঁ, মেন জীবিকা এইটাই। এখন হয়তো তোমার গাড়ি ঘোড়া সব দিকে সব উন্নত হয়েছে, এখন অনেক লোক সেই কাজটা করতে তো বিদেশে যেতে হয়। হ্যাঁ, বিদেশে যেতে হয় আমাদের। ওই জন্য আমরা আস্তে আস্তে বাঘের যে মানে পরিস্থিতি বা এখন মানে বাঘ এটা বুঝে নিয়েছে। মানে 1412 থেকে বাঘ বুঝে নিয়েছে যে মানুষ সর হরিণ তাড়িয়ে ধরতে হয়, কিন্তু মানুষ কিন্তু তাড়িয়ে ধরতে হয় না। এটা কিন্তু বাঘ 1412 সালের থেকে এটা কিন্তু বুঝে নিয়েছে, মানুষ ধরতে ধরতে। এই যে ঘটনাটা বললো, বাঘ এটা বুঝে গেছে, সত্যি তাই। একটা শুয়োর বা একটা হরিণ ধরতে গেলে বাঘকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয়। 5 মিনিট কি 10 মিনিট তার পিছনে ওকে ছুটতে হবে, টাইম ওয়েস্ট করতে হয়। কিন্তু বাঘ একটা মানুষ ধরে, বাঘ তো মানুষ কপা ছুটবে, একটা জাম করে মানুষের ঘাড়ে বসে পড়বে। আরে মানুষ তো ছোটার কোনো পরিস্থিতি নেই, ও তো নৌকার উপরে মানে বসে আছে। বললে এটা 100% যুক্তি আছে, এটা আমিও মানি, কারণ জঙ্গলে আমিও গেছি, এটা আমিও মানি। আর সব থেকে বড় কথা যে এখন জঙ্গল জীবন ছেড়ে চলছে মোটামুটি। হ্যাঁ, চলছে এখন। জঙ্গল জীবনে মানে যাওয়ার পরে ঠিকঠাক চলতো না, এখন বাইরে বিদেশে কাজ করে বেশি ভালো চলছে। দেখো, জঙ্গল জীবনটা হলো, ওটা হলো সপ্তাহে ইনকাম হয়। আর ওটা হলো একটু তোমার জঙ্গল জীবনে মাছ কাঁকড়া ধরতে গেলেও একটু পরিশ্রম কম হয়। বিদেশে তোমার এই দেখা যাচ্ছে আমরা চেন্নাই, কেরালা, হ্যাঁ, তামিলনাড়ু এদিকে কাজ করলে দেখা যাচ্ছে যে তোমার ঠিক মতো পয়সাও দিতে পারবে না ওরা। হ্যাঁ, তাহলেও আমাদের দেখে শুনে কাজ করতে হয়, পয়সা হ্যাঁ বুঝে শুনে কাজ করতে হয়। পয়সাটাও আবার মালিকের কাছে ঠিকঠাক আদায় করে নিয়ে আসতে হয়। এইভাবে আমাদের জীবিকা এখন চলছে। মানে এটা তোমার কথার মধ্যে বুঝলাম, জঙ্গল জীবনটা ইনকামটা বেশি হতো, সংসারটা ভালোভাবে চলতো। হ্যাঁ, ভালোভাবে চলতো। বিদেশের জীবনটা একটু কঠিন হয়ে যায়, কারণ টাকা পয়সা, বিদেশে কাজ করার পর টাকা পয়সা দেয় না, অনেক সময় খালি হাতে ফিরে বাড়ি আসতে হয়। এটা হচ্ছে ঘটনা। কিন্তু জানতে গেলেও আমাদের এখন বিদেশে কাজ করা ছাড়া তো এখন পরিস্থিতি নেই। কেননা জঙ্গলের পরিস্থিতি খারাপ, বাঘও সিরিয়াস খুব মানে হিংস্র হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু আমরা আস্তে আস্তে আমাদের পাশাপাশি অনেক লোক মানে অনেক লোক অনেক মানুষকেও ধরেছে। হ্যাঁ, তোমার বাবাও কি জঙ্গল করতো? হ্যাঁ, আমার বাবা জঙ্গল করতো, আমার ঠাকুরদা জঙ্গল করতো। মানে আমাদের গোষ্ঠী সবাই জঙ্গল করতো। মানে আমার পরিবারে আমার বাবা, আমার কাকু, আমার ঠাকুরদা, আমার পো ঠাকুরদা,
আমার আরো শরীরের ঠাকুরদারা, আমার কাকুরা, মানে একচেটিয়া পুরো আমাদের বংশ পুরো সব এই বাঘের মুখে চলে গেল, পুরো আমাদের বংশকে খেয়ে নিয়েছে বাঘ। বাঘে এইবারে এটা আমরা বাদ দিয়েছি, কারণ এটা হলো আমার নিজের অভিজ্ঞতা, মানে 20 বছর থেকে জঙ্গল করছি, আমার এটা নিজের অভিজ্ঞতা। কেননা যে কথাটা একটু আগে বললাম যে 14 সালে 12 সালে থেকে বাঘ কিন্তু অলরেডি এটা বুঝে নিয়েছে যে মানুষ কিন্তু তাড়িয়ে ধরতে হয় না। এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় কিন্তু আমি করেছি এটা। হ্যাঁ, তো এটা তোমার অভিজ্ঞতা না, এটা ক্যালকুলেশনের কথা, এটা ক্যালকুলেশনের কথা। সুন্দরবন জঙ্গলের বাঘ বুঝে গেছে মানুষ সব থেকে বোকা বোকা শিকারী, মানুষ বোকা শিকারী, কারণ ঠিক। মানুষকে ধরাটা অনেক ইজি, আর জঙ্গলের শুয়োর, হরিণ এদের ধরাটা অনেক কঠিন, অনেক স্ট্রাগল করতে হয়। তো আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।